লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। প্রত্যেক বুধবার ঠিক বিকেল 4টের সময় আমরা আমাদের প্রিয় দর্শকদের সামনে হাজির হই। আর এই অনুষ্ঠানে আমরা আমাদের শহর দুর্গাপুর বা দুর্গাপুরের চারপাশে বিভিন্ন সমাজ সংস্থা যারা নানাভাবে মানুষজনকে নানা রকম পরিষেবা দিয়ে থাকেন, তাদের সঙ্গে আপনাদের আলাপ পরিচয় করে দিবে। তাদের হয়ে যারা কাজ করেন সমাজকর্মীরা, তাদের সঙ্গে আপনাদের আলাপ পরিচয় করে দিই খুব আনন্দের সঙ্গে। হয়তো কেউ হেমোফেলিয়ার মতো একটা অসুখ নিয়ে কাজ করছেন, কেউ হয়তো নারী ক্ষমতায়ন নিয়ে কাজ করছেন, কেউ হয়তো বিশেষ চাহিদার শিশুদের নিয়ে কাজ করছেন, কেউ হয়তো পরিবেশ নিয়ে কাজ করছেন, কখনো একটা সংস্থা হিসাবে, কখনো ব্যক্তিগতভাবেও নানা জনে আমাদের শহরের বিভিন্ন প্রান্তে নানা ধরনের কাজ করে চলেছেন। সেই সমস্ত সমাজ সংস্থা বা ব্যক্তি মানুষকে আমরা আপনাদের কাছে নিয়ে এসে আপনাদের সঙ্গে আলাপ পরিচয় করে দিয়েছি। তারা কি করছেন সেগুলো সম্বন্ধে বিশদ জানতে চাই, আপনাদের জানাতে চাই। আর সপ্তাহ জুড়ে আপনাদের কাছে যে সমস্ত প্রশ্ন পাই, সেই প্রশ্নগুলো আমরা আমাদের যারা উপস্থিত থাকেন অতিথি, তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা আরো জেনে বুঝে নিতে চাই। এইসব মানুষজন বা সমাজ সংস্থায় যেসব কাজ করছেন, সেসব কাজে কি আপনি যুক্ত হতে পারেন? কিভাবে যুক্ত হবেন? আপনারও খুব উৎসাহ আছে। ধরুন, আমরা এর মধ্যে গত সপ্তাহে করেছিলাম যে খেলাধুলার মান উন্নয়নে যারা কাজ করছেন তাদের একজন প্রতিনিধিকে নিয়ে এসেছিলাম। তো আপনিও এটার মধ্যে যুক্ত হতে চান, কিভাবে যুক্ত হবেন সেসব কথাও যিনি প্রতিনিধি আসেন তাদের সঙ্গে আমরা আলোচনা করে নিই। আজকে কিন্তু প্রকৃতপক্ষে একটা গুরুতর সামাজিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা আমাদের স্কলেও দেখেছেন আমাদের বিষয়, আজকের বিষয় হচ্ছে যে কিশোরদের, আজকের ছেলে মেয়েদের, আজকের বাচ্চাদের মানসিক গঠনে কি প্রতিবন্ধকতা আছে, এই নিয়ে বলবেন, আলোচনা করবেন, আপনাদের সব প্রশ্নের জবাব দেবেন, যে প্রশ্নগুলো আমার মাধ্যমে করব। উপস্থিত আছেন ঝর্ণা মুখোপাধ্যায়। ঝর্ণাজি নমস্কার, আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, আপনি এসেছেন। দর্শকদের সঙ্গে ঝর্ণাদির একটু আলাপ করিয়ে দিই। ঝর্ণাদি প্রাক্তন শিক্ষিকা, মানে বাচ্চাদের নিয়ে ঘাটাঘাটি করেছেন। আমি অনুষ্ঠান শুরুর আগেও বলছিলাম যে আপনি তো বাচ্চাদের নিয়ে ঘাটাঘাটি করেছেন। বাচ্চাদের পড়ানো মানে কি দুঃসহ ব্যাপার, সে আমরা বুঝতে পারি। আর তাছাড়াও দীর্ঘকাল ধরে দুর্গাপুরে উনি কিন্তু নানা ধরনের সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন। তদুপরি কিশোর সাহিত্য রচনায় কিন্তু ঝর্ণাদির একটা ভূমিকা আছে, এবং ঝর্ণাদির কিশোর সাহিত্য, দুর্গাপুরের কিশোর সাহিত্য বা বলবো যেটা অনেক পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও যেসব সাহিত্যগুলো যথেষ্ট পরিচিত, সেখানে ঝর্ণাদির সুনাম আছে। সেই হিসাবে ঝর্ণাদি নানা ধরনের কাজ করেন। আজকে অবশ্য আমরা শিশু মনের বিকাশ, শিশু না বলে কিশোর মনের বিকাশ বলি আমরা, এটা আমরা আলোচনা করবো ঝর্ণাদির সঙ্গে। আর সঙ্গে সঙ্গে দেখা যাক দু একটা ব্যক্তিগত কথাও ঝর্ণাদির কাছে জানতে চাইবে। ঝর্ণাদি চাইলে উত্তর দেবেন, না হলে দেবেন না, দর্শকদের কাছে। কিন্তু দর্শকদের প্রশ্নগুলো আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে ঝর্ণাদি, দেখুন, আগে ভালো ছিল সব, এখন খারাপ সব। আমি নিজে, আমার যথেষ্ট বয়স হয়েছে এবং বুড়ো হবার প্রথম লক্ষণ বোধহয় এটা, আগে সব ভালো ছিল এখন সব ঠিক নেই। হ্যাঁ, এটা বলা। আমি জানি না আপনি কোন পন্থী, যে আগে সব ভালো ছিল এখন খারাপ।
ধরুন বাচ্চাদের বড় হওয়ার প্রতিবন্ধকতা বলতে যেগুলো বাধা যেগুলো বলি, সেগুলো আপনার ছোটবেলায় ছিল না এখন হয়েছে এরকম তো ঠিক নয়। হয়তো ধরনটা পাল্টাতে পারে। তো এখন আপনার কি মনে হয় সত্যি সত্যি আমি শিশু কিশোর একসাথে বলছি, তাদের বড় হয়ে ওঠার, শুদ্ধ ভাষা বলেছি, মানসিক গঠন বা বিকাশের ক্ষেত্রে ঠিক ঠিক প্রতিবন্ধকতা কি আছে আপনার মনে হয় জন্নাদি? প্রথমেই যে একটা কথা বলা যায়, প্রতিবন্ধকতা এখন যত দিন যাচ্ছে তত প্রতিবন্ধকতা বাড়ছে। প্রতিবন্ধকতা হচ্ছে 3 রকম। আর প্রথমেই আমাকে বুঝে নিতে হবে যে শৈশব কাকে বলে, সময়টা কখন। শৈশব হচ্ছে শৈশব থেকে একদম যুবক হওয়া পর্যন্ত যে সময়টা কাল, সেই সময়টা কালকে আমরা বলি কিশোরকাল বলি। কিশোরকাল যদি আমরা বলি, বা আমরা বলতে পারি স্কুল বেলা হলেও মোটামুটি 6 বছর থেকে বয়স সন্ধি পর্যন্ত, ধরুন আমরা একটা সাধারণ ভাবে আমি বলছি, খুব খুঁটিনাটি বৈজ্ঞানিক ভাবে না দেখলেও আমরা বলতে পারি স্কুল বেলা যেটাকে আমরা বলি আমাদের কৈশোর। না, তাও একটা আছে, ওটার একটা সময় আছে। কৈশোর বেলাটা হচ্ছে 10 থেকে 19 বা 11 থেকে 20, এই যে বয়সটা, স্কুল পড়ুয়াই তারা, এই বয়সটা কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার। এই বয়সটাকে বুদ্ধিবৃত্তিক আর কি অক্ষমতা বা বুদ্ধিবৃত্তিক উন্নয়নের ব্যাধি বলছি আর কি এটাকে। তো এইটাকে যদি আমরা করতে চাই, মানে কি বলে, এই যে ব্যাধিটাকে যদি আমরা সারাতে চাই, তাহলে আমাদের এই যে সময়কালটা আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে এবং বাচ্চাদের খুব নজরে রাখতে হবে। যে নজরটা না দিলে বাচ্চারা অপরাধ প্রবণতায় ভুগবে, অবসাদে ভুগবে। তারপরে আপনার ওই কি বলে, সে হয়তো দেখা যাবে যে তার পড়াশোনা হচ্ছে না, সে একটা যৌন মানসিকতার মধ্যে দিয়ে সে প্রবাহিত হবে আর কি। তো সেই জায়গাটা দাঁড়িয়ে দেখা যায়, সে অনেক সময় দেখা যায় যে তারা চিৎকার করে উঠছে, আমি করব না, আমি পড়বো না, বা চুপচাপ থাকছে। কারণ কি, এই সময় একটা শারীরিক গঠন হয় মেয়েদের এবং ছেলেদের মধ্যে। শারীরিক যে একটা ব্যথা থাকে, মানসিক যে একটা ভয় থাকে, সেই দুটো ভয় আর এই দুটোকে নিয়ে তারা তখন নিজেদের মধ্যে মনে করে আমরা সব জেনে গেছি। এই জানাশোনার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে তার ভিতরে যে একটা তার ভিতরে যে একটা জাগরণ ঘটছে, সেই জাগরণের মধ্যে মনে হচ্ছে আমি সব জানি। বাবা মার কথা তখন শোনে না, পড়াশোনায় সে ঢিলা দেয়, ঘুমাবে না তবু শুয়ে থাকবে, অলসতা থাকে। এইটাই হচ্ছে প্রথম লক্ষণ। তো এই লক্ষণগুলোকে যদি আমরা ঠিক মতন ব্যবহার না করতে পারি, বা মা বাবা বা ভালো শিক্ষক যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু এইটাকে বিরাট বিস্তার লাভ করে একটা অন্য ধরনের অপরাধ প্রবণতার দিকে চলে যায়, বা সেক্সের এর মধ্যে চলে যায়। বা আমরা এক কথা বলতে পারি যে ঝর্ণাদি, যে পরিবার, মা বাবা বা পরিবার, তাদের খুব দায়িত্ব, যেটাকে আমরা বলছি কিশোর মন বিকাশে, দায়িত্বটা কিন্তু আসলে পরিবারের। তারপর পারিপার্শ্বিক অবস্থা, বিভিন্ন দেশের অবস্থা বা এটা আছে, কিন্তু প্রধানত পরিবারের দায়িত্বটা খুব বেশি। এটা তো আমরা নিশ্চয়ই আমাদের দর্শকরা যারা আছেন, তাদের গার্জিয়ানরা যারা আছেন, তারা এই ব্যাপারে সচেতন থাকবেন। কিন্তু ঝর্ণাজি, মানে আমি কিন্তু যা বলছি এগুলো গত 1 সপ্তাহ ধরে আমরা এই প্রশ্নগুলো দর্শকদের কাছ থেকে পেয়েছি, সেগুলো নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলে নিয়ে আপনি আমাদের আর একটু পরিষ্কার করে স্বচ্ছ করে বলে দেবেন। দেখুন, এখন একটা ছেলে ঠিক মতো যাচ্ছে কিনা, একটি মেয়ে ঠিক মতো এগোচ্ছে কিনা, এই নির্দিষ্ট কোনো সংজ্ঞা আছে কিনা, 1 নম্বর। কেন বলছি, যে ধরুন আমার প্রত্যাশা যে এইরকম হওয়াটা ভালো। আমরা কিন্তু সেক্ষেত্রে এই যে উঠতি ছেলে মেয়ে যারা বিশেষ করে বুদ্ধিবৃত্তি বাড়তে শুরু করেছে নানা রকম, তাদের প্রত্যাশাকে পাত্তা দিচ্ছি না। আমরা কিন্তু
এইরকমটা চল, এইটা ভালো, তাকে কিন্তু ভালো কি তার এইটা কিরকম ভাবে দেখেন আপনারা? শিক্ষক কথা করেছেন, সামাজিক কাজকর্ম করেছেন, সবটা কি আমাদের প্রত্যাশার চাপটা বেশি পড়ছে বাচ্চাদের? এটা একটা প্রতিবন্ধকতা কেনা যে আমাদের প্রত্যাশার চাপ ছেলে মেয়েদের উপর পড়ছে? হ্যাঁ, একটা হচ্ছে কি জানেন, বাবা মার এখন আশাটা বেশি হয়ে গেছে, আশাটা বেশি হয়েছে, কিন্তু তার যে লিমিটেশন যেটা আছে, মানে কি বলে ওটাকে, তার যে কোথায় থামতে হবে, কোন জায়গাটায় একটা করতে হবে, সেটা কিন্তু তারা জানছে না। আর ফ্রিডম মানে স্বাধীনতা, ছেলের যে তখন স্বাধীনতা সে তো এসে গেছে, সে চিৎকার করছে কেন, তো সে সব জেনে যাচ্ছে, আস্তে 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 জেনে যাচ্ছে। তাকে যেমন স্বাধীনতার মধ্যেও রাখতে হবে, আর বাবা মার আশাটাকে কমাতে হবে। এবং আমি যদি ভাবি আমি এটা হতে পারি না, আমার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার এসব পড়তে যাব, তাহলে তার বিকাশের ওইখানেই তার কিন্তু মানে ছেলে তখন অন্যদিকে চলে যেতে শুরু করবে। এই সময় কিন্তু বাবা মার শুধু নয়, একজন ভালো শিক্ষকের যেমন দরকার আছে, তেমনি দরকার আছে পরিবেশের উপরে। আমরা তো এখন মিলেমিশে থাকি না, আর সব থেকে যে পরিবেশটা আমাদের সব থেকে যেটা ক্ষতি করছে, যে আমরা বিচ্ছিন্নতায় ভুগছি। যে আমাদের ঠাকুমা দিদিমা বা যদি পাড়া প্রতিবেশীর, আমরা অনেকে বলি না ঠাকুমা আসেন বা বড় মা ছোট মা যাই হোক যদি আসেন, তাদের গল্প করা যায়। সেই গল্প করাটার সঙ্গে যে জিনিসটা আসছে অনেক সময়, যেমন আমাদের ছোটবেলাতে, আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা ছোটবেলায় যখন এই যে এটা বেশ টিপ পরে কাপড় টাপড় পরে করছি, তখন হয়তো একজন পাড়ার ঠাকুমা বলেন, তাহলে তো এবার বলতে হবে আমার বাবার নাম করে বলছেন যে তাহলে তো এবার একটা ছেলে দেখতে হয়। এই যে কথাগুলো, তখন একটা লজ্জা পাওয়া, এই লজ্জা পাওয়াটাকে কিন্তু খুব দরকার। আর লজ্জা পেয়ে যেমন আমরা চলে যাই বা কিছু একটা বলেই চলে গেলাম। ঝর্ণা দিয়ে একটা চমৎকার কথা ধরিয়ে দিলেন। আসলে একটা কথা আমি এখানে আমাদের কারো বয়সী বলছি না, ঝর্ণা দিও না আমার নয়, তো আমরা কিছুটা কাছাকাছি বয়সের লোক বলে ঝর্ণা দিয়ে অনেক কথা আমার তৎক্ষণাৎ মনে হচ্ছে এটাই ঠিক, এটা একটা কারণ আছে ঝর্ণা দিয়ে। কিন্তু আমরা ঝর্ণা দিয়ে আপনি একটা কথা ধরিয়ে দিলেন যে নিঃসঙ্গ বোধ একটা হচ্ছে বাচ্চাদের, একটা অন্যতম প্রতিবন্ধকতা বলতে আমরা বলতে নিঃসঙ্গ বোধ। আপনি ঠাকুমা দিদিমা ঠাকুর দাদাদের কথা বলেছেন, কিন্তু আমি একটা জিজ্ঞেস করছি যে ধরুন আজকে আমাদের সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে পরিবার আমরা বলতে পারি, বা কারখানা শহরের কারখানার শ্রমিক কর্মচারী মিস্ত্রি মজুরদের পরিবারগুলোর কথা যদি বলি, আমাদের সময় আমাদের ভাই বোনের সংখ্যা অনেক বেশি ছিল। এখন বাড়িতে ভাই বোনের সংখ্যা খুব কম, কোথাও একজন, কোথাও বড়জন দুজন। তো এই যে ভাই বোনদের মধ্যে যে নিজস্ব একটা ব্যাপার ছিল মা বাবার বাইরে, মানে গার্জিয়ানদের বাইরেও যে একটা ছিল, এটা কি একটা প্রতিবন্ধকতা কাজ করে ঝর্ণাজি? এটা সব থেকে বেশি কাজ করে এইটা। কারণ কি ধরুন আমরা এই যে এখন দুজন তিনজন চারজন বা আয়ার মাধ্যমে সে মানুষ হচ্ছে, এইবার দেখা যাচ্ছে যদি আমাদের সবার সঙ্গে একটা মিল থাকে, আমরা যদি একটা যৌথ পরিবারের মধ্যে বা আমরা যাতায়াত করি, আমরা অনেক সময় এখন বাপের বাড়ি যাই না বা শ্বশুর বাড়ি যায় না, সেগুলো ছেড়ে দিয়ে হয়তো পুজো দেখতে যাচ্ছি বাইরে, মানে বাইরে ঘুরতে যাচ্ছি, তা যদি আমরা ওই সময়টাতেই যদি আমরা ওইখানে নিতে পারি, তাহলে তারা একটা বন্ধু হয়। তার যে শারীরিক মানসিক যে একটা গঠন হচ্ছে, সেই গঠনের মধ্যে দিয়ে সে যেমন ব্যথা অনুভব করছে, সে লজ্জা অনুভব করছে, ভয় অনুভব করছে, সেই জায়গাটা যদি কাউকে সে একটা বন্ধুকেও বলতে পারে, আমরা খেলাধুলা ছেড়ে দিয়েছি সেখানেও তার বন্ধু নেই, তারপরে স্কুলে যাচ্ছে, ধরুন স্কুলে গেলেও তার বন্ধু মানে কি ওই পড়াটুকু ছাড়া আর তো তার নিজস্ব বলতে নেই। খেলাধুলোর মধ্যে আমরা যাচ্ছি না, খেলতে দিচ্ছি না, সবসময় স্কুল থেকে এলো 4টা থেকে শুরু হলো তার টিউশনি, 7টা 8টা করে প্রতি সপ্তাহে টিউশন মাস্টারের কাছে যেতে হচ্ছে। তাহলে তার কোথায় প্রাণ আছে বলুন তো? তার মন প্রাণ কোথায় আছে? সেই ওর মধ্যেই পড়ে আছে, মা যা বলছে তাই করতে হচ্ছে, কিন্তু সেখানে সে রেগে যাচ্ছে। এইখানটায় আপনি ঠিকই বলেছেন, আমি আগেও বললাম যে ঝড়াজের বলছেন, আমার তো সব ঠিকই মনে হচ্ছে, দর্শকরাও আরো প্রশ্ন করে নেবেন, জেনে নেবেন, বুঝে নেবেন। কিন্তু ঝর্ণাজি আপনাকে বলছি একটা ব্যাপার হচ্ছে কি, ছেলে মেয়েদের বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা, আপনি যেরকম বললেন নানাভাবে একটা বয়স সন্ধিক্ষণের কিছু শারীরিক মানসিক পরিবর্তন হয় নানা দিক থেকে, নানা রকম ভাবে। আজকের মা বাবারা, আজকের মা বাবা মানে আমাদের ছেলে মেয়ে যারা আর কি, তারা প্রধানত বেড়ে ওঠা মানে মনে করে
যে পরবর্তী জীবিকা, ভালো জীবিকা যেখানে বেশি টাকা উপার্জন করা যাবে, এরকম জীবিকার জন্য সে তৈরি কিনা, এই জায়গাটা হচ্ছে আপনি কি বলেন এই ব্যাপারে? ওইটা তো আমি আগেই বলেছি যে আমরা যে মনে করছি আমাদের আশাটা যে ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক এ হোক, কিন্তু আসল কথা কি আমরা তাদের শিক্ষাটা দিতে পারছি না। আমাদের প্রথমে বুঝতে হবে প্রতিবন্ধকতা কিন্তু 3 রকমের আছে। যখন এই যে আর একটা কথা প্রথমে আমি বলে নিই, যে সব থেকে খারাপ লাগলো, আমি এই কিছুদিন আগে শুনলাম 8 থেকে 9 বছর বয়স হয়নি সে মেয়েটি হয়ে গেছে। যাই হোক, সে যখন বড় হলো সেই জায়গাটায় দাঁড়িয়ে সে তার নিজের জামা কাপড় পাল্টাতে পারছে না, যখন সে কি করেছে, একটা ধরুন প্যাড পাল্টাবে বলুন তো, তাহলে তাকে কিভাবে মানুষ করা হয়েছে এবং কোন খাদ্যের মধ্যে দিয়ে মানুষ করা হয়েছে, কোন কি বলে জামা কাপড়ের মধ্যে দিয়ে, তার মধ্যে যে ওটা গ্রো করেছে। সবাই একজন বললেন যে তার শরীরটা খুব হয়ে গেছে, সেটা তো কোনো প্রশ্ন নয়। যেটা হওয়ার কথা একটা মহিলার, যেটা হওয়ার কথা তার হচ্ছে 8 থেকে 9, আর ছেলেদের হওয়ার কথা কখন না 11 থেকে 12, এই হচ্ছে ছেলেদের একটা এর সময় আর কি। কিন্তু সেই জায়গাটাতে আসতে গেলে আমাদের বলছি যে বাবা মার যেমন কেয়ার নেই, ভালো শিক্ষক নেই, সেই জন্যে তাকে 3 ভাগে ভাগ করেছি আমরা। প্রথমত এই প্রতিবন্ধীকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। একটা ভাগ হচ্ছে যখন তারা পড়তে চায় না, চিৎকার করে, কিন্তু স্বাভাবিক তার জীবনযাপন করছে। আর একটা ভাগ হচ্ছে যে ওই সেই শিশু দেখা যাচ্ছে যে আমি পড়ছি কিন্তু আমার পড়াতে অগ্রসর হচ্ছে না, বুঝতে পারছি না, হ্যাঁ বলতে পারছি না, সেটা পিছিয়ে যাচ্ছে। তার আবার অনেক সময় তার বন্ধুদের দ্বারা হা হা হি হি করে তাকে হাসে, এবং সে তখন নিজেকে ওই উপহাসের জায়গা থেকে সরিয়ে নিয়ে সে তখন নিজেকে যেমন বন্ধুদের কাছ থেকে সরিয়ে নেয় এবং মানুষের কাছ থেকে ধীরে ধীরে সে পিছিয়ে যায়। আর একটা প্রতিবন্ধকতা আছে, যখন শিশু বয়সে যদি কেউ বেশি মারধর খায়, বেশি ভয় দেখানো হয়, বা তাকে এমন হয়তো কিছু হয়েছিল, ঘটনা ঘটেছিল, বা মা বাবা যদি তাকে সময় না দেয়, তার ভিতরে কিন্তু শিশুর মধ্যেও কিন্তু যৌনতা আছে, শিশুর মধ্যেও সব কিছু আছে, কিন্তু সেটা আমরা ধরতে পারি না। কিন্তু সেই বয়সে যদি সে এই সমস্ত দেখে, তার ভিতরে কিন্তু একটা পরিবর্তন ঘটতে থাকে। এই সময় এসে তার পরিবর্তনটা ঘটার পরে দেখা যায় সে আস্তে আস্তে হয়তো শারীরিকভাবে দুর্বল হচ্ছে, মানসিকভাবে দুর্বল হচ্ছে, আস্তে আস্তে হাঁটতে পারছে না, আস্তে আস্তে চলতে পারছে না। তখন আমরা কি করি, ডাক্তারদের কাছে নিয়ে যাই। এরকম 3 ভাগে। এই সময়টা হচ্ছে ভীষণ জটিল। এই জটিল অবস্থাটাকে যদি বাবা মা আত্মীয় স্বজন সবাই যদি না করতে রাখেন, আর কিছুটা হয়ে গেছে ভোগবিলাস। আর এই সময় ধরুন এই যে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, খাওয়া, এই সমস্ত, কারণ এই কদিন আগে একটা সিরিয়াল দেখছিলাম আর কি, দেখতে দেখতে তা আমার নাতনি বলল, বাবারে একটা বোতলেই ও পড়ে গেল, একটা বোতলেই পড়ে গেল, 3-4টে বোতল লেগে। আমি তুই এসব শিখলি কোথা থেকে? তা বলেছে যে তখন করছে, আমি বলবো না। আমি বলছি তুই বল না, তোর কি আছে, আমাকে বলতে তোর কি আছে? তখনও বলল যে ছেলেটির কাছ থেকে শুনেছে সেই তারা ওই সমস্ত দোষে দুষ্ট আর কি। তো ওই জায়গাটা ধরুন এই সমস্ত যদি শেখে বাচ্চারা, তাহলে তো আরো সে নষ্ট হয়ে যাবে। যখন দেখছে যে মা বকছে আরো, মারছে আরো, সেখানে মারলে হবে না, মা ও চিৎকার করছে করুক, তাকে কিন্তু কৌশলে তাকে দেখাতে হবে কোন দিক থেকে তাকে আয়ত্তে আনা যায়। এই লুকিয়ে হোক বা অন্য কাউকে দিয়ে হোক, ওকে কিন্তু কোথায় যাচ্ছে, এবং স্বাধীনতা দিতে হবে, ফ্রিডম দিতে হবে, স্বাধীনতা দিতে হবে। ঝর্ণাদি, এখানে আপনি চমৎকার ভাবে অনেকটা বললেন। প্রিয় দর্শকরা, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ চ্যানেলের বিশেষ বৈকালিক অনুষ্ঠান সোশ্যাল এক্সপ্রেস। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের পশ্চিম বর্ধমান জেলার সম্পাদিকা ঝর্ণা মুখোপাধ্যায়, প্রাক্তন শিক্ষিকা। আমরা আলোচনা করছি কিশোর মন বিকাশের প্রতিবন্ধকতা। ইতিমধ্যে ঝর্ণা যে কিন্তু চমৎকারভাবে প্রতিবন্ধকতা বেশ কয়েকটি চিহ্নিত করেছেন। আমরা সংক্ষেপে বলতে পারি ঝর্ণাদি যে 1 নম্বর হচ্ছে মা বাবার প্রত্যাশার চাপ একটা বড় প্রতিবন্ধকতা। দ্বিতীয় প্রতিবন্ধকতা উনি চিহ্নিত করেছেন যে বাড়িতে ভাই বোনের সংখ্যা কমে যাওয়া, একটা মানে নিঃসঙ্গতা এদের মধ্যে কাজ করে। এটা
আর আরেকটা ব্যাপার যেটা বলেছেন আমার যা মনে হয়েছে সেটা হচ্ছে আমাদের এই এক ছেলে এক মেয়ে এরকম ইত্যাদি থাকার ফলে না এরা না ঠিকমতো শাসনটা পায় না, মানে বড় হয়ে ওঠে এত আদরে গোবরে, আমি আমার ভাষাতে বলছি ঝর্ণাদি, ফলে আপনি যেটা বলছেন আমি তো দেখেছি ক্লাস 8-9-এ পড়ে নিজে হাতে খেতে পারে না, মাছের কাঁটা বাঁচতে পারে না, কারণ তাকে এমন হয়ে গেছে ও কিছু পারে না করে আমরা তাকে এত আদরে বড় করেছি। আপনি যেটা বলছিলেন যে নিজের পোশাক নিজে পরতে পারে না, নিজে প্রয়োজনটা নিজে মেটাতে পারে না, তো এগুলো কিছু কিছু প্রতিবন্ধকতা চিহ্নিত করেছেন। আমরা আরো অনেকটা আলোচনা করবো। ঝর্ণাদি, আমার একটা দর্শকদের একটা প্রশ্ন আছে, ধরুন আপনার শৈশবে বা আমার শৈশবে বটে, যেটা আমরা বলছিলাম, আমরা অবশ্য কিশোর মন বলছি যদিও, কিশোরদের ক্ষেত্রেও আমরা তখন যে সমস্ত সাহিত্য রচনা আমাদের মা বাবারা পড়ার সুযোগ করে দিয়েছেন, তাতেও দেখেছি যেমন কল্পনার জগৎটা বাড়ানোর জন্য তারা নানা রকম রূপকথার কথা বলতেন, পক্ষীরাজ ঘোড়ার কথা বলতেন, বাবা অনেক সময় ভূতের ভয়ও জুজুর ভয়ও দেখাতেন, তাছাড়া পাপ পুণ্য ব্যাপার ট্যাপারগুলো তো ধীরে ধীরে ছিল নানা সংস্কারের মধ্যে দিয়ে। এখন আমরা পরে দেখতে দেখতে গত 50 বছরে দেখলাম ঝর্ণাদি যে কারা জানি বলল যে শিক্ষার ক্ষেত্রে এই রূপকথা উপকথা কল্পনা কোনো মানে হয় না, ভূত প্রেত ইত্যাদি রাক্ষস খক্ষস এই সমস্ত গল্প করা, এইসব মিথ্যা এগুলো ঢোকালে পরে বাচ্চাদের মনোবিকাশে একটা প্রতিবন্ধকতা তৈরি করতো। এর উপর আপনার কি মত? না, এটা ভুল, সম্পূর্ণ ভুল আমার মনে হয়। দেখুন, রূপকথা তো আর এমনি থেকে আছে না, রূপকথার মধ্যে একটা সমাজ আছে, সেই সমাজের মধ্যে দিয়ে দেখানো হচ্ছে যে মানে একটা ভালো হাসি খুশি, বা এর মধ্যে দিয়ে দেখা যায় যে রাজা প্রজা হেন তেন, তার মধ্যে থেকে যে একটা সামাজিক বার্তা যাচ্ছে, তার মধ্যে রূপকথা তো অবশ্যই দরকার। একটা মেয়ে ধরুন এই এটা বলছি, যখন দেখা যাচ্ছে সে রাজকুমার জয়ী হয়ে গেল, সে মেয়েটাকে সে আনলো রূপোর কাঠি ছোঁয়ার কাঠি, তার মানে কি তাকে একটা বিকাশের রাস্তা দিয়ে দেখালো, তাই না? অনেকটা রাস্তার পরে তারপরে তো তার বিয়ে হলো। কিন্তু কিন্তু আপনি এখন আমি বলতে লাগছে, আপনি আমাদের বাড়ির সামনেই তো জানেন কি অবস্থা, আর ওইখান থেকে যে ছেলে মেয়েগুলো যাচ্ছে এখন, আপনি বিশ্বাস করবেন তাদের কত বয়স হবে, 16-17, তারা যেভাবে একটি মেয়ে এবং একটি ছেলে যেভাবে যাচ্ছে এবং ওখানে বসে গাছতলায় বসে যেভাবে যা করছে, আপনার মানে নিজেকেই একটা ফাঁদ পাতা অন্যায়ের মধ্যে দিয়ে তারা চলছে, বুঝতে পারছেন? এই ফাঁদ পাতা অন্যায় যদি আমাদের শিশুদেরকে, তাহলে কি করে হয়েছে, তার মানে তাকে হয়তো বাবা মা সেইভাবে মানুষ করে দিয়েছেন, হুট করতেই যা বলেছে তাই এনে দিয়েছেন, এবং সে সাহস পাচ্ছে কথা, তার হাতে টাকা পড়ছে, সেই টাকাটা দিয়ে সে করছে। তাহলে শিশুদের মধ্যে যদি যত বড় লোকই হোক না কেন, তাকের মধ্যে যদি দেখা যায় তাকে এই বললো যে আমি এখন ডিম খাবো বা মাংস খাবো, আমি অর্ডার দিয়ে দিলাম, নিয়ে এলো, এই যে তার মধ্যে দিয়ে কোনো রকমে দুঃখ পেল না বা কষ্ট পেল না যে মা আমাকে এটা দিল না বা বাবা এটা দিতে পারছে না, এই মানে বোধটাই তাদের মধ্যে নেই। এই জায়গাটাতে এই যে ফাঁদ পাতা একটা, এই যে আমাদের পুঁজিবাদ যে জিনিসটা, আমরা কি এই ধরুন একটা কথা বলছি, পিঙ্কি রাম রাখি, কিন্তু পিঙ্কি রামটার কি ঠিক বাবলু নাম রাখি, কিন্তু আমরা জানি না মানেটা কি। তাহলে এই যে সেইগুলোকে যখন বড় হয়ে জানবে সেই মেয়েটি পিঙ্কি মানে কি, তখন সে কি মনে করবে বলুন তো? আর একটা ছেলেও যদি জানে ও পিঙ্কি, তো ওর কোনো কি আছে, হ্যাঁ হাই বলে তো চলে গেল। তো এইভাবে মানে একটা সমাজে, মানে বিশেষ করে এই আমাদের যে আধুনিক সমাজ, আধুনিকতা বলতে যে কি বুঝছে এখন জানি না, আমরা শিক্ষিত সমাজ হয়েছে কিন্তু বিবেকবান বা জ্ঞানবানও কিন্তু হয়নি, শিক্ষিত সমাজ হয়েছে। শিক্ষিত মানেই তো সে বিবেকবান হতে পারে না, যে যা খুশি করে যাচ্ছে, এইখানে ছেলেকে নিয়ে বউকে নিয়ে কিনছে দোকান থেকে, তার সামনেই কিনছে। আমার মেয়েটা যেমন বলল, নাতনি যেমন বললো, তাহলে ওইটা চর্চাটা আছে বলেই তো সে বলতে পেরেছে তার বন্ধুকে, ছেলেটি বলতে পেরেছে বন্ধুকে, তা বুঝুন। প্রিয় দর্শকরা, আপনি আমার তো নিজের খুব ভালো, আমি ঝর্ণাদিকে দীর্ঘকাল ধরে চিনি ব্যক্তিগতভাবে, সেটা অন্য প্রশ্ন। যে উনি বললেন যে এখন এটা হতে পারে যে ঝর্ণাদির সময়ের চেয়ে এখন সময় এমন পাল্টে গেছে আমাদের জীবনে, ধরুন
আমাদের চলন বলন, কথা বলার ভঙ্গি, আমাদের পোশাক আশাক, আমাদের খাদ্য খাওয়া, সব কিছু নানা কারণে পাল্টে গেছে। এটা পাল্টে যাওয়াটা কতটা ভালো, কতটা খারাপ, বা কতটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে শুনছি তো করছে। পুষ্টির ক্ষেত্রে তো শুনছি এখনকার যে সমস্ত খাদ্য খাবাররা আমাদের ছেলেমেয়েরা উৎসাহী, পুষ্টির অভাব হচ্ছে। আমাদের যে সমস্ত খাবার ছিল এগুলো আছে, এগুলো আমরা ঠিক এই বিষয়টা আমাদের এই আয়ত্তের মধ্যে নেই বলে আমরা আলোচনা করব না। কিন্তু ঝর্ণাদি, একটা আপনি বললেন যে যে বিকাশের জন্য কল্পনার ব্যাপারটা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া, সেটা খুব জরুরি। এই যে বলেন আপনি ঠাকুরদা ঠাকুমাকে মিস করছে কেন, দাদু দিদিমাকে, যে পুরনো কথা, তাদের গল্প কথাটা শোনা, এবং তাতে কল্পনাটা তো ছড়িয়ে পড়তেই হবে। একদিন কেউ কল্পনা করে, সৃজনশীল যেটাকে বলছেন, সৃজনশীলতা কল্পনার মধ্যে দিয়ে আসে। আসল কথা কি, ফ্রয়েডীয় তত্ত্ব কি বলেছেন, যে আমাদের প্রবৃত্তিকে, সহজাত প্রবৃত্তিটাকে বলেছেন, কিন্তু সহজাত প্রবৃত্তি তো আর নিয়ে কেউ জন্মায় না। না, এটা বলছেন খুব গুরুতর প্রশ্ন। উনি শিক্ষকতা করছেন দীর্ঘকাল, আর আমি শিক্ষকদের বরাবর সমীহ করে চলেছি, কিছু আমার কোনো উপায় নেই। কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, শিশু মন বিকাশ বা কিশোর মন বিকাশের ক্ষেত্রে ফ্রয়েডীয় তত্ত্ব আমাদের একটা নতুন ধরনের ভাবনা বা দিক নির্দেশ দেয়। সেটা কতটা ঠিক বেঠিক সে নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক আছে, আমরা সেটা আছে না। কিন্তু এই কথাটা ঠিক, মানুষ, আপনি শুনতে দেবেন না, মানুষ তো অন্য প্রাণীর মতো না। অন্য প্রাণীর যে প্রাকৃতিক বৈশিষ্ট্য, তার বাইরে কিন্তু অন্য প্রাণী যেতে পারে না। অর্থাৎ আহার নিদ্রা মৈথুনের যে স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম কানুন, সহজাত যা বলা হচ্ছে, তার বাইরে না। মানুষ কিন্তু তার বাইরে, এবং মানুষই একমাত্র তাদের এই মৌলিক যে তিনটি ব্যাপার, সেটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে, অন্য কেউ কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারে না। সুতরাং ফ্রয়েডীয় তত্ত্বের যে সহজাত, সেটা মানুষের উপর উনি বলছেন বটে, কিন্তু আমরা বলবো যে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যতটা সত্য, মানুষের ক্ষেত্রে ততটা সত্য। এসব আমার মনে হচ্ছে, তবে এসব বড় বিতর্ক থাকুক। উনি বলছেন কি, আগ্রহটা বাড়াতে হবে। একটা শিশু যখন দেখছি যে যখন তার আসছে, মানে বয়স সন্ধিক্ষণ, তো এটাকে বলে বয়স সন্ধিক্ষণ, যখন সে আসছে, সে তার সব কিছু বাড়ছে, মানসিকভাবে সে বাড়ছে, এবং সে অন্যায়ের দিকেও চলে যাচ্ছে, ন্যায় তো করেই না, তারা অন্যায়ের দিকেই যায়, আচরণগত কিছু পাওয়া যায়। তখন কি করতে হয়, তাকে আগ্রহ। আচ্ছা, আপনি যখন ছিলেন, আমি একটা কথা বলি, আমাদের ছিল স্কুলে, ধরুন স্যার এসছেন, আমরা তো ভয়েই থাকতাম, হয়তো একজন দুজন ছেলে হয়তো কথা বললো বা কিছু করলো, পড়ার ডিস্টার্ব হলো, তখন স্যার কি করতেন, এই তুই ওর তো, আচ্ছা এই দেখবো এবার জগৎটাকে ঘুমায়, এই লাইনটা আমাকে বুঝিয়ে দিয়ে আমি মানে ভুলে গেছি, এটা একটু মুখস্থ বলতো একটু। এইভাবে যে থামিয়ে দেওয়া যায় মানুষকে, ভাই তুই এই সম্বন্ধে একটু বলতো, এটা এই স্যার ভুলে গেছেন, স্যারকে ভুলাতে হবে ছেলেটাকে। তাহলে এই জায়গাটা মানে ভালো শিক্ষকের দরকার আছে। আর সব জায়গায় যে 8টা শিক্ষকের দিলে হবে না, 8টা 10টা 7টা শিক্ষকের মধ্যে দিয়ে যে আমি আমার ইঞ্জিনিয়ার তৈরি করব, তার তো শিক্ষাগত যোগ্যতাটাই তো সে কমে গেল, তাই না? তার চেতনা কোথায় এলো, তার বিবেকটা কোথায় এলো? ঝর্ণা দিয়ে আগেও বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য পুনরাবৃত্তি হওয়াটা দরকার। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখবেন যে আমরা মানসিক বিকাশ বলতে ভবিষ্যতের, আরো ছোট করে বলতে পারি, ভবিষ্যতের চাকরি জীবনের কথাটা ভাবছি যে এটাই মানসিক বিকাশ। কিন্তু আমরা কিন্তু এটা আলোচনা করছি না। আমরা আলোচনা করছি যে শিশু কিশোরদের মানসিক বিকাশটা হোক যারা সার্বজনীন হতে পারে, মানুষের জন্য নানা ধরনের কাজ, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য তো করতেই হবে নিজস্ব এর জন্য, কিন্তু আমরা এই আলোচনা করছি। সেখানে একটা কথা কিন্তু এক ফাঁকে বলেছেন, ইংরাজি শব্দটা খুব চালু আমাদের কাছে, আমরা বড্ড বেশি প্যাম্পারিং করছি। মানে এই যে স্কুলের মাস্টারমশাই বলুন, বা ঝর্ণাদিরাও কাউকে বেঞ্চে দাঁড় করিয়েছেন কিনা, বা নিজে বেঞ্চে দাঁড়িয়েছেন কিনা আমি জানি না, কিন্তু এখন তো নাকি এরকম নিয়মকানুন হয়েছে যে ছোটদের কোনো স্কুলে শাসনও করা যাবে না। বেদ তো উঠেই গেছে, বকুনি দিলে আবার অভিভাবকরা দল বেঁধে যে বলছেন ওকে বকেছেন কেন, চড়থাপ্পড়, নীল ডাউন, বেঞ্চে দাঁড়ানো, এসব উঠে গেছে। এবং কোনো শিক্ষাবিদ এরকমও বলছেন যে শিশুদের এটা বড় প্রতিমত যদি তাদের শাস্তির মুখে পড়তে হয় দুষ্টুমি করলে বা পড়াশোনা না করলে। আপনি কি বলেন?
শিক্ষকদের তো ভয় যদি না করে কোনো ছাত্র কি হবে, কিন্তু সেই রকম শিক্ষকই দরকার, যে শিক্ষক হয়তো দেখছেন যে এই ছেলেটার মধ্যে একটু কিছু আছে, বা মাকে বাবাকে ওটা দেখতে হবে, হয়তো খুব আচরণগত কোনো ত্রুটি হচ্ছে বা কিছু করছে, এই তখন হঠাৎ করে কিছু এইটা তুই এঁকেছিস, বাহ এখানটাতে যদি এইটা দিতে পারতিস, এই যে উৎসাহ দেওয়াটা দরকার আছে। সেই রকম ধরনের শিক্ষক নেই। শিক্ষক হয়তো রেগে গেলেন, একটু পারিবারিক কারণে হোক যা করে হয়তো রেগে গেলেন, দু চাপ্পড় মারলেন, তাতে নাকি ওদের শিশুদের নাকি অন্য দেশের মতন, অন্য দেশে আমাদের মতন তো অন্য দেশ যতটা শিক্ষিত, আমাদের দেশ তো ততটা শিক্ষিত নয়। মারার পরে কেন আপনি মারলেন, এতে আমার অনেক কিছু ক্ষতি হয়ে গেল, ছেলের অমুক 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 হলো, সে তো আছেই, ওগুলো বাদ দিন। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে ওদের যদি সৃজনশীলতার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, যে যেমন চাইছে, কেউ খেলোয়াড় হতে পারে, কেউ শিল্পী হতে পারে, কেউ লিখতে পারে, কেউ হয়তো কোনো জিনিস আবিষ্কার করতে পারে, তখন মা বাবাকে উৎসাহ দেওয়াটা, প্রেরণা দেওয়াটা, এইগুলো কিন্তু খুব দরকার, খুব। এইগুলো যদি না আমরা দিতে পারি একটা ছেলেকে, সে কি করবে? হঠাৎ করে একটা মেয়ে দেখা যাচ্ছে যে এই বয়সে 9 বছর 10 বছর মেয়েরা বা ছেলেরা গিয়ে এরকম করে জাপটিয়ে ধরছে। তার কারণ কি? তার মধ্যে তো ওই বয়ঃসন্ধিকালের ব্যাপারগুলো ঢুকে যাচ্ছে না। এইটা আপনাকে একটা কথা ঝর্ণা দিয়ে আমার নিজের কৌতূহল আপনাকে এটা বলছি, এবং আমি ধরে নিচ্ছি যে আমাদের দর্শকরা যারা আছেন তারা সবাই বয়ঃপ্রাপ্ত, সুতরাং এই ধরনের আলোচনা তাদের সামনে করাই যেতে পারে। আমি অন্য কিছু আইন কানুনের ব্যাপার অবশ্যই জানি না। ঝর্ণাদি আপনি যেমন বললেন না, ধরুন বয়ঃসন্ধিকালে মেয়েদের এবং ছেলেদের যে একটু শারীরিক পরিবর্তন হয়, বিশেষ করে আমি বলবো যৌনতার প্রতি তাদের যে নানা রকম ব্যাপার, এইটাতে আমাদের মতো ঘর সংসারগুলোর খবর আমি যেটুকু জানি, আপনি বলতে পারেন আরো ভালো, মেয়েরা মায়ের কাছে কিছুটা খুলে বলতে পারে, বা মায়েরা মেয়েদের কাছে আরো স্পষ্টভাবে কিছু বলতে পারে। ছেলেদের ক্ষেত্রে এটা অসুবিধা বেশি হয়, বাবা ছেলে সেই সম্পর্কটা থাকে না, কিন্তু বন্ধু চাই তো। এই বিষয়টা এটা একটা প্রতিবন্ধকতা। হ্যাঁ, ওর ভালো একটা বন্ধু চায়, যে বন্ধু কাছে সে তার মনটা খুলে বলতে পারবে কথাগুলো। যদি না বলতে পারে সে তো অন্যরকম তো আচরণ হবে, সে তো বিড়ি সিগারেট খেতে খাবে, লুকিয়ে চুরিয়ে এদিক ওদিক চলে যাবে, পড়াশোনা করবে না। তো এটা তো স্বাভাবিক ধর্মই তো এটা। সেখান থেকেই তো সব বাবা মারা ফিরিয়ে নিয়ে আসেন। আমরা যেমন মাকে বললাম, সেই ছেলেটি তার বন্ধুকে বলল না। সেই জন্য বলছি তো যে একত্রিত থাকা এবং একটা তাদের কিশোর জগৎকে তৈরি করে দেওয়া। শিশু জগৎ তো বলা হয় না, বলা হয় কিশোর জগৎ। তাহলে কিশোর জগৎকে তৈরি করে দিতে পারলেই তবে কিন্তু সেই শিশুটা অন্যরকম হবে এবং মানে একদম খারাপ পথে সে যাবে না, যেটা এখন দেখা যাচ্ছে যে কোনো খারাপ পথে চলে যাচ্ছে। তারপরে নেশাগ্রস্ত হয়ে পড়ছে বা ঘুমাচ্ছে, চিৎকার চেঁচামেচি করছে ঘরের মধ্যে কিছু না পেলে। ওই না পাওয়াটা কিন্তু আরেকটা পেয়ে যদি যায়, সে কিন্তু আরেকটা পথে চলে যায়। দেখবেন অনেক শিক্ষিত ছেলে মেয়েরাই কিন্তু অসামাজিক কাজ করছে বেশি, এটা দেখবেন। তো তার মধ্যে কি, তার মধ্যে তার বিবেকটা তৈরি হয়নি, জ্ঞানটা তৈরি হয়নি বলে তবে তো সেই পথে যাচ্ছে, যতই সে লেখাপড়া শিখুক। না, একটা কথা সরাসরি জিজ্ঞেস করি ঝর্ণাদি, ধরুন বাড়িতে ওই আপনি যেরকম বলছেন 10, 11, 12 বছরের ছেলে মেয়ে আছে, একজন দুজন যেরকম আছে, পাড়াতে একটা বড় মেলা হচ্ছে, এখানে কি মা বাবা তাদেরকে সাথে নিয়ে মেলায় যাবে, না বন্ধুদের সঙ্গে তাকে মেলায় যেতে অনুমতি দেবে? না, তাকে বললাম না, ফ্রিডম, তাকে স্বাধীনতা দেওয়া উচিত। এবং তার বন্ধুদের সঙ্গে যাক, সে কি করছে না করছে, তাকে কিন্তু দূরের থেকেই হোক বা কাউকে দিয়ে হোক, সেটা কিন্তু খোঁজ খবর রাখতে হবে, খারাপ পাল্লায় পড়ছে। মানে বন্ধুদের খোঁজ খবর রাখা দরকার, কার সঙ্গে মিশছে, তাই তো? কার সঙ্গে মিশছে অবশ্যই। কিন্তু বন্ধুদের সঙ্গে মিশবি না, অন্য কারোর সঙ্গে মিশবি না, এটা না, মানে বলছেন কিন্তু দেখতে হবে যে আবার যেটা আমরা বলি বৎসঙ্গ না হয় আর কি, এটা দেখতে হবে ছেলে মেয়ের উভয়ের ক্ষেত্রে। মেয়েদের একটু সুবিধা, মায়ের কাছে না কিছু কথা খোলাখুলি মাও বলতে পারে, জিজ্ঞেস করতে পারে, বাবারা এটা ছেলেদের জিজ্ঞেস করতে পারে না, এটা একটা অসুবিধা আছে। যাই হোক, সেসব নিয়ে বাবাকে একটু বন্ধু হতে হবে।
বাবাকে বন্ধু হওয়া মুশকিল হয়। বাবা মানে যেন একটা বিশেষ ভয়ানক কাণ্ড, মানে না এখন বাবা মানে তা নয়, এখন আপনার সময় আমার সময় যা ছিল, এখন বাবারা বন্ধুই, যা বলছে বাবা সেখানে চলো। বাবার সঙ্গে মায়ের মাধ্যমে কোনো চাইতে হলো বা ই করতে হলো, মায়ের মাধ্যমেই খবরটা পৌঁছে দিতে হতো বাবাকে, বাবা এইরকম ব্যাপারটা ছিল। যাক, এসব তো দিনকাল পাল্টায়, আমাদেরও পাল্টায়। অন্য কিছু কথায় আসি ঝর্ণাদি, আমরা আগের সপ্তাহে আলোচনা করেছি একটা ভিন্ন বিষয় যদিও, কিন্তু প্রসঙ্গতে এসেছিল যে এই যে কিশোর মনের বিকাশের প্রতিবন্ধকতা অন্যতম, এটা মনে হয় কি আপনার, অন্তত আপনি এই শহরে দীর্ঘকাল আছেন, যে ছেলেমেয়েরা স্কুলের পরে খেলার মাঠে যাচ্ছে না। হ্যাঁ, ওটা আমি আগেও বললাম তো, খেলার মাঠে যেতে দিতেই হবে তাকে। খেলার মধ্যে তাকে যদি রাখা যায়, বা তার সৃজনের মধ্যে যদি সে আঁকতে ভালোবাসে, তাকে আঁকতেই বসিয়ে দাও। বা সে যদি ভালোবাসে কোনো গান গাইতে বা কোনো বই পড়াটা কিন্তু বইমুখী করতে হবে তাদের। এখন যে ডিজিটাল বা মোবাইলগুলো যে দেখছে, ছবিগুলো দেখছে, আমাকে আমার বন্ধু বলছিল, যে নাতি আছে, বলছে যে কি দেখছে, কি বলবো ঝর্ণাদি, আমি তো পাচ্ছি না। আমি বলছি তুমি একদিন বলবে সেগুলো। বলছি আমি হাত থেকে ছাড়াতেই পাচ্ছি না, 9-এ পড়ছে ছেলেটি। তাহলে বলুন, এই যে মোবাইল ঘাঁটা, তারপরে এই টিভির মধ্যে দেখছেন বিজ্ঞাপনগুলো, তাহলে এইগুলো যদি আমি বাবা মা হয়ে যদি চালিয়ে তাদের সামনে দেখি, এবং আমার পোশাক পরিচ্ছদ দেখবেন, মা যেমন সেজেছে মেয়েটাকেও তেমন সাজিয়েছে। তো পোশাক পরিচ্ছদ, আপনি একটা কাপড় পরুন বা আপনি ধুতি পাঞ্জাবি পরুন, আপনার মনটা যেভাবে হবে, এখন যেভাবে আছেন সেই মনটা আপনার অন্যরকম হয়েছে। তাহলে দেখা যাবে পোশাক, খাদ্য আর হচ্ছে মেলামেশা, এই তিনটের উপরে কিন্তু একটা মানে পরিবেশ তৈরি হয়। সেই পরিবেশটাকে আমাকে দিতে হবে কিশোর জগতে। শিশুদের তো সবাই ভালোবাসে, এবং এটা উল্টো দিকে আছে ঝর্ণাদি, পরিবেশ অনুযায়ী কিন্তু আমাদের পোশাক, খাদ্য এবং আমাদের অন্যান্য ব্যাপার কিন্তু সিদ্ধান্ত নিতে হয়, যে কোন দেশে কি পোশাক পরা হবে, কোন আবহাওয়ায় কি পোশাক পরা হবে। খাদ্য খাওয়া, আজকে ফল আমাদের এই অঞ্চলে, এই গ্রীষ্ম অঞ্চলে বা আমার যে অঞ্চলে আর অঞ্চলে থাকি, পেয়ারা এবং পাকা পেঁপে কিন্তু আপেল নাশপাতির চেয়ে অনেক বেশি উপকারী শরীরের পক্ষে। কলা পেঁপে আর পেয়ারা, এটা আমাদের এটা আবার কাশ্মীরে যদি যান, সেখানে কিন্তু পেয়ারা বা পাকা পেঁপের চেয়ে আপেল নাশপাতিটা বেশি উপযোগী হবে। এই সাধারণ কথাটাও আমরা বুঝতে চাই না, আমরা ভাবি যে একটু দামি ফল বোধহয় দিলে বোধহয় একটা হবে। এটাও একটা প্রতিবন্ধকতা আমাদের তৈরি হয়েছে। সব সপ্তাহতেই হয়েছে আপনার, আমি বাড়িতে ইচ্ছে করলো না যে আমাকে। খেলাধুলার ক্ষেত্রে আপনি তো তবু একটু ধরুন একটা দুর্গাপুরের মতো কারখানা শহরে আছেন, যেখানে খেলাধুলার নানা রকম সুযোগ আছে, কিন্তু সাধারণভাবে ছেলে মেয়েরা বা মেয়েরা বেশি করে স্কিপিং করলো, দাঁড়িয়াবন্দি করলো, এই হাডুডু খেললো, খেলার একটা মাঠে বিকালবেলাটা তারা চলে যাচ্ছেন। এই কথা এতবার চর্চিত হয়েছে, আমাকে হয়তো দর্শকরা বলবেন আপনি ও কথা ছাড়ুন তো, যে বিকালে কেন টিউশনি। এটা আমি অন্তত জানি না, আমার বয়স হয়েছে বলে আমি বলছি বিকালে তো খেলার একটা সময় থাকবে, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। সাইকেল চড়তে জানেন একটা ক্লাস 8-এর ছেলে, তাহলে যদি সাইকেলটাও চালাতো, মাঠটা রয়েছে, সাইকেল চালাতে শিখলে তার তো কিছু এক্সারসাইজ বা তার বুদ্ধিবৃত্তিটা বাড়তো, যে কোন দিকে নিয়ে যেতে হবে, কোন দিকে করতে হবে, ওইখানটাতে গাড্ডা আছে, কিভাবে কতটা স্পিডে ওখানটা চালাবো। তো সেইটুকুনও তাদের নেই, সেই জ্ঞানটাও তাদের হচ্ছে না। তাহলে তাকে আমি শুধু ইঞ্জিনিয়ার করলাম বা ডাক্তার তৈরি করলাম, তাতে তার কি জ্ঞানটা হলো বলেন তো। কিন্তু যদি আপনার জ্ঞান থাকে, জ্ঞানের পিছে পিছে আসে সরস্বতী, তার পিছে আসে লক্ষ্মী। তো জ্ঞানটা তো আপনার মানে অভিজ্ঞতা থেকে জ্ঞান, অভিজ্ঞতা থেকে জ্ঞান আসছে। ঠিক, অভিজ্ঞতা থেকে জ্ঞান হয়। বাবা মারা তো আমাদের অভিজ্ঞতা থেকেই শিখিয়েছেন, মাস্টার মশাইরা তো অভিজ্ঞতা থেকেই তো শেখান। এবং আরেকটা ব্যাপার, অভিজ্ঞতা থেকে আমাদের কোনো সন্দেহ নেই। ঝর্ণাদি যেটা বলেছেন, ঝর্ণাদি আমরা যদি দেখি কিছু অধীত বিদ্যা থাকে, কিছু সহজাত বিদ্যাও তো থাকে। ধরুন যারা মাটির জিনিসপত্র বানান, তারা তো তাদের বাড়ির ছেলে মেয়েরা তো সহজাত ভাবেই তারা হাঁড়ি কলসি বানাতে শুরু করে দেন, মানে সেই জন্য তারা খারাপ কম হয়, সেই জন্য তারা খারাপ, মনটা তো থাকে তাদের ওই দিকেই। ঠিক ঠিক। এই খারাপ হচ্ছে কেন? আমি যদি সবসময় ছেলেটাকে এই পর ওই পর এই কর তা কর এই করলে, মানে আমরা যেটা শুরুতে বলেছিলাম যে ছেলে মেয়েরা কি চাইছে তাদের ভালো মন্দের কথা বিবেচনাই করছি না, খালি আমার কি প্রত্যাশা, এরকম করলে এরকম হবে বলছি। ওই তো থামতে হবে, কোথায় গিয়ে থামতে হবে সেটাও আমাদের
মানে বুদ্ধিতে কুলাচ্ছে না যে এইটুকুনি থামি, ছেলেটা এই বললো আমি এইখানে ঠিক আছে, এবার আমি চুপ করে যাই, কিন্তু তার ওপরেই আমরা গলা চালিয়ে চিৎকার করছি। আচ্ছা ঝর্ণাদি, একটু আমাদের সময় একটু কমে যাচ্ছে, আর আমার নিজের আপনাকে আজকে স্টুডিওতে পেয়ে নিজের কিছু ইচ্ছা করছে। আপনি প্রশ্নের উত্তর দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার ইচ্ছা মতো আপনি যদি বলেন প্রশ্নের। হ্যালো, আমরা প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন, না দিতে পারেন, যেরকম আপনার ইচ্ছা। যদি ধরুন এই যে আমরা কিশোর মনের বিকাশের প্রতিবন্ধকতা, আপনি অনেকগুলো প্রতিবন্ধকতা চিহ্নিত করলেন, আমরা আলোচনা করলাম, দর্শকরা হয়তো আরও বলবেন। আমাদের একটা ফোনের অপেক্ষা ছিলাম, ফোন কেটে গেছে, কিন্তু যেটা আমরা বলছিলাম যে ধরুন বিভিন্ন রাজনৈতিক দল, ঝর্ণাদি, তারাতে তো মূল লক্ষ্য, মানে এটা বলবেন আমি ঠিক তত্ত্ব জানি না, মূল লক্ষ্য হচ্ছে ভোটে জিততে হবে, মানে এই জন্য, এবং এই জন্য ধরে ধরে মানে কিলিয়ে কাঁঠাল পাকানোর মতো তারা বাচ্চাদের নিয়ে কিছু করতে চান। এবং সেক্ষেত্রে আপনাকে কেন প্রশ্নটা করলাম, যে আমি অনেক কিশোর সাহিত্য নামে কিছু সাহিত্য পাই, আপনি কিশোর সাহিত্যের সঙ্গে দীর্ঘকাল জড়িত আছেন, যারা মনে করে বাচ্চাদের কিলিয়ে পাকটার পার হয়ে তারা একদম বড়ই বোধহয় হয়ে গেছে। আবার কেউ কেউ ভাবেন যে এরা একেবারেই বাচ্চা রয়েছে। তো এই যে দু ধরনের সাহিত্য হয়, প্রকৃতপক্ষে কেউ শিশুদের কি চাইছে, তাদের কি ইচ্ছা আকাঙ্ক্ষা না ভেবে পরবর্তীকালে একদম সমাজ সচেতন করব বলে এমন সমস্ত সাহিত্য রচনা করছেন। অন্যদিকে একেবারেই বাচ্চা, তারা কিছু বুঝবে না, হ্যাঁ, তাদের কাছে মা বাবা নারী পুরুষ ব্যাপারটাই তুলে ধরবো না, এরকম একটা চলছে। এই ব্যাপারে আপনি কিছু বলবেন, না বলতে পারেন আপনি, কিন্তু আমি চাই যে আমি এটা দেখেছি। আপনি যেটা বলছেন যে শিশুদেরকে, ওই কিশোরকে নিয়ে আসা হচ্ছে এতে, রাজনীতির মধ্য দিয়ে নিয়ে আসা হচ্ছে, সেটা বলতে চাইছেন তো? ধরুন একটু তো যে কোনো আপনি একটা কবিতা পড়ুন বা একটা করুন, নজরুলের কবিতায় বলুন, রবীন্দ্রনাথের কবিতায় বলুন, বা আরো আছে যাদের, সেখানে তো রাজনীতি, তাদের কবিতার মধ্যেই তো রাজনীতি সমাজনীতিগুলো জড়িত রয়েছে। আর তাছাড়া যদি সেইগুলোতে বিকাশ না হয়, তাহলে এই যে আজকে আমরা একটা নেতাজি পেয়েছি, মাস্টারদা সূর্য সেন পেয়েছি, বা এই ধরনের যাদের আমরা পেয়েছি, তো তারা কোথায় যাবে? তাহলে তাদের আমরা পাচ্ছি না কেন? আজকে ধরুন একটা রবীন্দ্রনাথ তো ছিলেন, রবীন্দ্রনাথ লিখেছেন, কিন্তু তিনি তো যখন প্রয়োজন হয়েছে লাইন করেছেন, মিছিল করেছেন, তো তাহলে সেই মিছিলেও তো তাকে মানে গিয়ে যেতে হয়েছিল। তাহলে আমাকে রাজনীতি ছাড়া আপনি কোথায় পাবেন? একটা ঘরের মধ্যে আপনি করুন, সেখানেও আপনার সঙ্গে আপনার স্ত্রী ছেলে একটা রাজনীতি হবে। সুতরাং রাজনীতির মধ্যে যে একদম ঢুকে যেতে হবে ওই বয়সে তেমন নয়, কিন্তু কিশোর কবি তো হতে হবে না। এটা ঝর্ণাদি, আপনার সঙ্গে ধরুন এটা একটা খুব চল কথা আছে যে সবকিছুই রাজনীতির বাইরে কিছু নয়। এটা নিয়ে তর্ক বিতর্কের মধ্যে যাচ্ছি না আমরা, আমাদের সেটা আছে উদ্দেশ্য না। আমরা চাইছি যেটা রাজনৈতিক আর রাজনৈতিক দল দুটো আলাদা ভাবে চিহ্নিত করা যায়। হ্যাঁ, যে রাজনীতিতে আগ্রহ, দেশের প্রতি আগ্রহ কিরকম হওয়া উচিত, সমাজ কিভাবে গড়ছে, এই একটা আলাদা জিনিস, নানা ব্যাপারে আগ্রহ, মতামত দেওয়া না দেওয়া। আর দেখুন আমি সরাসরি বলছি, আপনি নিজে সাক্ষী দুর্গাপুরে থেকে, যে আমাদের এখানে যে কিশোর সংগঠনগুলো ছিল, যুগান্তর পত্রিকার ইতে সব পেয়েছি আসর, এবং মেলা মণিমালা বলে আমাদের দুটো অর্গানাইজেশন ছিল, যারা শিশু মনে নানা রকম বিকাশ করতো, তাদের নাচে গানে বা অন্য নানা রকম শরীর চর্চা ইত্যাদি করতো। দেখুন আপনি বাস্তবকে মেনে নিয়ে যদি আমরা বলি ঝর্ণাদি, এরপরে আমরা দেখলাম একটি নির্দিষ্টভাবে রাজনৈতিক দল তারা মনে করলো যে শিশু মনকে একটু অন্যদিকে ঘোরানোর জন্য তারা একটি অন্য কিশোর বাহিনী নামে সংস্থা তৈরি করলো। এই কাণ্ডটা হবার পর হলো কি, ভাগ হয়ে যাচ্ছে বিভিন্ন কারখানার পরিবারগুলোর মধ্যে, যে তারা আগে ভেতরে সব পেয়েছে আসলে যাবো না, মণিমেলায় যাবো, এখন হচ্ছে যেহেতু তার ট্রেড ইউনিয়নগত কি পরিচয়, সেই পরিচয় ভিত্তিতে সেই পরিবারগুলো আবার এই নতুন সংস্থায় গেল। ফলে আজকের অবস্থায় যা হচ্ছে, আছে কোনো সংগঠনই নেই, আছে কিশোরদের প্রকৃতপক্ষে মানসিক বিকাশের কোনো সংগঠনই কিন্তু আজকাল নেই। এই যে কাণ্ডটা হয়ে গেল, আমি বলছি
আমি এই জায়গাটা মানে একটু শুনতে, আমি রাজনীতি চর্চা করছি না, আপনি সেটা বুঝতে পারছেন। আমি বলছি যে আপনি বলতে চাইছেন যে যে একটা বিচ্ছিন্নতাবাদ এসে গেল, এখানে বিচ্ছিন্নতাবাদের হচ্ছে। সে ধরুন প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা আমাদের সময় কি বিচ্ছিন্নতা ছিল না? বাবা যে হলো বাবা হাঁড়ি আলাদা হয়ে গেল, ছিল, থাকবে সেগুলো। এবার সেই জন্যে আমাদের কিছু শুধু শিক্ষিত করলে চলবে না, তাদের একটা পয়সা রোজগারের ব্যাংক করলে চলবে না, তাদেরকে কিন্তু প্রকৃতপক্ষ জ্ঞানটা দিতে হবে। আমি বারবার বলছি যে একদম প্রকৃত একজন শিক্ষক, আমরা যেসব শিক্ষকের জায়গায় পড়ছি ওই অঙ্কটাই করছি, কিন্তু তিনি অনেকগুলো ছেলের মধ্যে করছি, আমার ওটা পেশা, আমি এই টাকাটা নিচ্ছি, হয়ে গেল। কিন্তু তার মধ্যে যে ছেলেটা যে কি করছে, গল্প করছে, বা আজকে যে তার অঙ্কটা করলো না কেন, বাড়ি থেকে সে করে আনলো না কেন, সেইটুকু কিন্তু আমরা জিজ্ঞেস করি না, বা সেখানে একটা ধমক দিইনি যে তারা তুমি আসবে না, আমি তোমার মাকে বা বাবাকে বলে দিচ্ছি, আমার কাছে পাঠাবেন না, পড়ছে না, এইটুকুনি বলা তাদের সাহস নেই। তাহলে এই শিক্ষককে আপনি কি বলবেন বলুন? এই শিক্ষক আমাদের প্রিয় দর্শকরা, ঝর্ণাদি, আমাদের সময় খুব কমে যাচ্ছে। এই ঝর্ণাদির সঙ্গে বসলে আমার তো মনে হয় ঘন্টার পর ঘন্টা আলোচনা করি। এটা হয়তো স্টুডিওতে অন্য একদিন আসবো, বা কোনোদিন হয়তো ঝর্ণাদির বাড়িতে বসে চা খেতে খেতে আমরা গল্প করব। কিন্তু আজকে এখন একটু যেটুকু সময় আছে ঝর্ণাদিকে আরও একটা ব্যাপার জানতে চাই। দেখুন, ঝর্ণাদির সঙ্গে পরিচয়, ঝর্ণাদির একটা অত্যন্ত বড় পরিচয়। আমি এক কথা বলেছি যে নিখিল ভারত শিশু সাহিত্য সংসদের যে পশ্চিম বর্ধমান জেলা সংগঠনটা আছে, তার উনি সম্পাদক, এবং খুব সক্রিয় সম্পাদক। ওই নামে সম্পাদক এরকম না, এখন সভাপতি ঘুমন্ত থাকে বলে আবার কার্যকরী সভাপতি করে, মানে সভাপতি অকার্যকর, সেই জন্য কার্যকরী। তো যাই হোক, এসব মজার কথা থাক। কিন্তু আমি বলছি যে এইটা ব্যাপারে কিন্তু আমরা কিশোর মনের বিকাশের ক্ষেত্রে কিন্তু এটা একটা জরুরি কাজ করছেন। আমি যেটা জানতে চাইছি ঝর্ণাদি, এই আপনাদের শিশু সাহিত্য সংসদ যেটা বলছেন, এটা কি মানে সামনে কি কাজকর্ম কি করছেন এখন আপনারা? এটাকে নিয়ে আমাদের তো লেখালেখির ব্যাপারটা, এখানে তো যেহেতু লেখার জগৎ, কিন্তু তবু আমরা এই বর্তমান অবস্থার উপরে দেখে শিশুদেরকে আমরা বছরে 4টে প্রোগ্রাম করি, শিশুদের নিয়ে 4টে প্রোগ্রাম করি। তার মধ্যে একটা হচ্ছে বড় প্রোগ্রাম, 2 দিন ধরে হয়, যেটাকে আমরা নাম দিয়েছি শিশু উৎসব। এই আগামী শিশু উৎসব হচ্ছে আপনাদের? হ্যাঁ, আগামী 18 এবং 19 তারিখে, এই যে শনিবার রবিবারে আমাদের, শনিবারে হবে প্রতিযোগিতা, নানান ধরনের প্রতিযোগিতা হবে। কোথায় হবে সেটা? আমাদের বাড়িতেই হয়, 2-3টে বাড়ি নিয়ে আমাদের হয়, 2-3টে বাড়ি নিয়ে আমরা সেখানে করি। না, শিশু উৎসবটা কোথায় হবে? শিশু উৎসব যেটা পুরস্কার দেওয়া হবে সেটা হবে রবীন্দ্র নজরুল সুকান্ত মঞ্চে। সেটা কোথায়? সেটাই যে জল ট্যাঙ্কিটা আছে না আমাদের কোঅপারেটিভ জল ট্যাঙ্কির ওর পাশেই। ওটা সেল কোঅপারেটিভের জল ট্যাঙ্কির কাছেই। হ্যাঁ। কখন? সকাল থেকে? না, ওটা সকাল থেকে হবে না, ওটা হবে আপনার 1:30 থেকে শুরু হবে, আর এইটা হবে 10টা থেকে শুরু হবে, বিকেল 5টা। কত প্রতিযোগী এরকম আসছে ছেলে মেয়েরা? আমাদের গড়ে যেটা দেখা যায় 100-র উপরে থাকে। তো এখনো কি সুযোগ আছে কোনো ছেলে, এই যে আপনি বললেন হয়তো কেউ উৎসাহী হলো, এখনো কি সুযোগ আছে? লাস্ট দিন পর্যন্ত আমরা কাউকে সরাই না। যদি একটি আসে, প্রতিযোগী আসে, আর কেউ আসেনি, সেখানেও আমি তাদের বাচ্চাটাকে আমরা উৎসাহ দেওয়ার জন্য একটা মেডেল হোক, বই হোক বা কিছু হোক, তাকে আমরা দিই, বা একটা প্রাইজ দিই তাকে আমরা। এটা প্রিয় দর্শকরা, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম ঝর্ণাদির সঙ্গে, ঝর্ণা মুখোপাধ্যায়। আমাদের সময় একদম নেই, কিন্তু এই কথাটা বলতে চাই যে কিশোর মনের বিকাশের প্রতিবন্ধকতার কথা আমরা আলোচনা করতে পারি, কিন্তু কিভাবে প্রতিবন্ধকতা দূর করা যায় সে ব্যাপারে কিন্তু ঝর্ণাদিরা বা ঝর্ণাদিদের সংগঠন কিন্তু নানাভাবে কাজ করছে। তার অন্যতম একটা উদ্যোগ হলো যে আগামী শনি রবিবার বিভিন্ন প্রতিযোগিতা হচ্ছে, নানা রকম গান বাজনা কবিতা ইত্যাদির, এবং তারপরে তাদের পুরস্কার দেওয়া ইত্যাদি যেরকম হয়। তো আপনারা যারা উৎসাহী সেখানে যোগাযোগ করতে পারেন, যারা কেউ যদি চান প্রতিযোগিতার নাম দিতে, তারা এখনো দিতে পারবেন। আমার মনে হয় আমাদের দর্শকদের তরফ থেকে শুধু প্রতিবন্ধকতার কথা না বলে প্রতিবন্ধকতা দূর করার যে নানা ধরনের কাজকর্ম, সেটা ঝর্ণাদি যুক্ত আছেন। সেই জন্য ঝর্ণাদিকে আমরা একটা ধন্যবাদ দিতেই পারি, আলাদা করে ধন্যবাদ। এমনি আজকে এসছেন বলে, আমাদের সঙ্গে অনেকক্ষণ থাকলেন বলে ধন্যবাদ। আচ্ছা, তো সব আলোচনা হলো না ঝর্ণাদি, এ তো সম্ভব না। হ্যাঁ, এখন জানি না আপনার কাছে, আমি তো আগে বলেছি শিক্ষকদের সমীহ করি, কিন্তু আগে তো আমাকে শিক্ষকরা খালি থামিয়ে দিত, তুই চুপ কর। তো এখন আমি মাঝে মাঝে আপনাকে থামিয়েছি, সে নিয়ে অসন্তুষ্ট হবেন না। আমরা
প্রিয় দর্শক বন্ধুরা, আবার কোনোদিন আসবো। মনে রাখবেন প্রত্যেক বুধবার বিকেল 4টে। হ্যাঁ, বলে রাখি আপনারা প্রশ্ন তৈরি করুন। আগামী বুধবার ঠিক বিকেল 4টেতে আমরা হেমোফেলিয়া অসুখ নিয়ে যারা কাজ করছেন তাদের অন্যতম অজয় রায় আসবেন আমাদের অতিথি হিসাবে। আমরা আলোচনা করব এই ব্যাপারে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের পাঠাতে থাকুন। আজকে ঝর্ণাদি নমস্কার, ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ অনেকক্ষণ আমাদের কথা শুনেছেন। আর মনে রাখবেন প্রত্যেক বুধবার ঠিক বিকেল 4টে আমরা আসবো আপনাদের কাছে, আপনাদের সঙ্গে কথা বলবো। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।